নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। যথাযথ ধারায় এফআইআর লিপিবদ্ধ করার ক্ষেত্রে পুলিশকে আরো বেশি সংবেদনশীল হবার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে আইনজীবীদের সঙ্গে পুলিশের আরো বেশি যোগাযোগ রাখার উপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য পুলিশ আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বর্তমানে পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ হয় না বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। যথাযথ ধারায় এফআইআর লিপিবদ্ধ করার ক্ষেত্রে পুলিশকে আরো বেশি সংবেদনশীল হবার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এক্ষেত্রে আইনজীবীদের সঙ্গে পুলিশের যোগাযোগ আরো বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। যখন এফআইআর বা ডিজি এন্ট্রি যাই করুক, প্রপারলি যেন সেটা নেওয়া হয়। কোনো জায়গায় যদি দেখা যায় যে আইনগতভাবে যে এফআইআরটা প্রপারলি হয়নি, তো একটু সেই যাতে প্রপারলি আইনটা মানে তার বিচারটা পায়, যিনি এসছেন নির্যাতিত বা নির্যাতিতা, তাকে সেইভাবে বলা যে আপনি এই জিনিসটা করলে আরো বেটার হবে। কারণ অনেক সময় থানাতে গেলাম, একটা এফআইআর করে আসলাম, কিন্তু দেখা গেল যে যখন সেটা কোর্টে যায় খারিজ হয়ে যায়। তো সেই বিষয়টা আমি বললাম যে আমাদের যারা অ্যাডভোকেটরা আছেন তাদের সাথে যেন যোগাযোগ একটা সবসময় ওনাদের সাথে প্রপারলি, যখন কেসটা যাবে কোর্টে, কনভিকশনের রেট আরো বাড়াতে হবে। আদারওয়াইজ খালি আমি অ্যারেস্ট করলাম, এবারে কনভিকশন হলো না, তো লাভ হবে না। তো এটা একমাত্র সম্ভব হবে আমি ওনাদেরকে নিয়েও, যারা আমাদের পিপিরা আছেন, এপিপিরা আছেন বা অন্যান্য যারা আছেন আমাদের লিগেল সাইডে, তাদেরকে নিয়েও আমি বলবো এই যে একটা রিলেশন পুলিশ এবং অ্যাডভোকেটদের, তাহলে গিয়ে প্রপারলি তার বিচার ব্যবস্থাটা অনেকটা স্ট্রেংথেনিং হবে। বিগত দিনে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমান সময়ে পুলিশের কাজে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হয় না। পুলিশকে দেওয়া হয়েছে ফ্রি হ্যান্ড। তবে কাজের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে পুলিশকে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে পুরনো মামলাগুলি রিওপেন করার অধিকার সরকারের রয়েছে বলে রাজ্য পুলিশের সদর দপ্তরে আয়োজিত এদিনের সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন তিনি। পুরনো কেস আছে, আমি বারবার বলেছি আগে যে এই কেসগুলো থানা ওয়াইজ যেখানে আছে সবকটা বের করুন আপনারা। কারণ কোনো জায়গায় যদি এত বছর ধরে মানে বিচার ওরা না পায়, তাহলে এটা কিভাবে চলবে? এবং আমরা জানি যে, আপনারা জানেন যে পরিমল হত্যা মামলা আপনারা সবাই জানেন, ক্লোজ হয়ে গেছে। তাহলে হাইকোর্ট থেকে আবার কি করে সেটাকে আবার ওপেন করা হলো? ওপেন করার রাইট আছে, সেটা আইন অনুযায়ী হবে, আমরা ওপেনই করতেই পারি। এটা একটা ভুল বার্তা, ওপেন করা যাবে না এরকম না। তো আমরা সেই কথাইগুলো বলছি, যারা বিচার পায়নি সেই বিচারের ব্যবস্থা করার জন্য, যাতে সমস্ত কেস, পুরো কেসটা যেন আমাদের গোচরে আনে, আমরা সেইভাবে কাজ করব। আমরা যেটা বলেছি সেটা আমরা করব। তো রাজনৈতিকভাবে আমরা দেখেছি পুলিশকে ইউজ করা হতো, আমরা তো এখানে ফ্রি হ্যান্ড দিয়েছি। যারা ক্রিমিনাল বা যারা ক্রাইম করে তাদের কোনো জাত হয় না, পরিষ্কার। এবং এটার ভিতরে আমরা জোর দিচ্ছি এবং বারবার আমি বলছি যে সেখানে কোনো রকম আমরা কম্প্রোমাইজ করব না। সরকারের প্রয়াসে 10 বছর পূর্বের তুলনায় বর্তমানে অপরাধের মাত্রা অনেকটাই কমেছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উৎসবের দিনগুলিতে সাধারণত জনগণের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য 100% সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী। তাই স্বচ্ছতা বজায় রেখে পুলিশ অফিসারদের কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। বিভিন্ন ক্লাবের চাঁদার ঘটনাগুলিকে ইস্যু বানিয়ে ত্রিপুরায় আইন শৃঙ্খলার শাসন নেই বলে বিরোধীরা অপচেষ্টা করছেন বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, রাজ্যে আইন শৃঙ্খলা অবনতির ইস্যুতে গত 23 সেপ্টেম্বর রাজ্য পুলিশের মহানির্দেশকের অফিস ঘেরাও করেছিল বিরোধী দল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ঠিক একই ইস্যুতে আগামী 3রা অক্টোবর গোটা রাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
সময় মতো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অর্থের বকেয়া ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না দিলে ফান্ড বা অনুদান বন্ধ হতে পারে বলেই কড়া প্রতিক্রিয়া দিল কেন্দ্রীয় সরকারের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। রাজ্যের 8টি দপ্তর এখনো পর্যন্ত জমা দেয়নি 967 কোটি 94 লক্ষ টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এখনো পর্যন্ত জমা দেয়নি 967 কোটি 94 লক্ষ টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট। এই বিরাট অঙ্কের ইউসি বকেয়া পড়ে থাকায় বিষয়টি সহজভাবে নিচ্ছে না সিএজি। এ নিয়ে 2024 সালের প্রথম রিপোর্টে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারতের প্রধান হিসাব নিরীক্ষণ সংস্থা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি। বিরাট পরিমাণ সরকারি অর্থ আত্মসাতের ঝুঁকিতে রয়েছে বলেও মন্তব্য করেছে সিএজি। অবিলম্বে এ নিয়ে নিবিড় পর্যবেক্ষণ এবং অফিসারদের দায়বদ্ধ করতে রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছে এই কেন্দ্রীয় হিসাব নিরীক্ষণ সংস্থা। সিএজির হিসেব অনুযায়ী ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকারের 8টি দপ্তর। সরকারের সাধারণ আর্থিক নিয়মাবলীর রুল 235(1) অনুসারে প্রতিটি আর্থিক অনুমোদনের ক্ষেত্রে তার নির্দিষ্ট উদ্দেশ্য এবং খরচের সময়কাল উল্লেখ করা থাকে। দপ্তরের আধিকারিকদের অর্থ প্রদানের শর্তগুলি পূরণ সংক্রান্ত তথ্য সহ রিপোর্ট তথা ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রতিটি রাজ্যে সিএজি নিযুক্ত প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেলের কাছে প্রদান করা আবশ্যক। খরচের 12 মাসের মধ্যেই এই ইউসি দিতে হবে। এই ইউটিলাইজেশন সার্টিফিকেটের সাথে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পরবর্তীকালে রাজ্যের অর্থ প্রাপ্তির বিষয়টিও জড়িত রয়েছে ওতপ্রোতভাবে। আর্থিক স্বচ্ছতার দিক দিয়েও ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদান একটা জরুরি বিষয়, কিন্তু এই গুরুত্বপূর্ণ দিকটিতে বকেয়া পাহাড় জমতে থাকায় আর্থিক বিষয়ে সরকারের স্বচ্ছতা এখনো দাঁড়িয়ে প্রশ্নের মুখে। 2022 সালের 31শে মার্চ পর্যন্ত 1432টি ইউসি জমা করা হয়নি। এর মধ্যে 1026 কোটি 94 লক্ষ টাকা খরচ জড়িত। এর মধ্যে 59 কোটি টাকার খরচের 200টি ইউসি 2023 সালের 31 মার্চ পর্যন্ত জমা করা হয়েছে। এর মধ্যেও 44 কোটি 91 লক্ষ টাকা খরচের 137টি ইউসি ছিল 2021-22 অর্থ বছরের অডিট রিপোর্ট স্কুটিনি করে জানিয়েছে সিএজি। 2021-22 অর্থ বছরে 218 কোটি 32 লক্ষ টাকার খরচের 298টি ইউসি দেয়নি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর। 2022-23 অর্থ বছরে বকেয়া ছিল 763 কোটি 71 লক্ষ টাকার 997টি ইউসি। এর মধ্যে ওই বছর মাত্র 14 কোটি 9 লক্ষ টাকার 63টি ইউসি জমা দিতে পেরেছে দপ্তরগুলি। 2023 সালের 31শে মার্চ পর্যন্ত 967 কোটি 94 লক্ষ টাকা বরাদ্দের 1232টি ইউটিলাইজেশন সার্টিফিকেট দপ্তরগুলো দেয়নি বলে সর্বশেষ রিপোর্টে উল্লেখ করেছে সিএজি। হিসাবে স্বচ্ছতার ঘাটতির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে পঞ্চায়েত দপ্তর। এই দপ্তরের 283 কোটি 30 লক্ষ টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়নি বলেই জানিয়েছে সিএজি। ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদানে ব্যর্থতার তালিকায় দ্বিতীয় পরিবার কল্যাণ দপ্তর। এই দপ্তরের 65টি বরাদ্দের 176.26 কোটি টাকার ইউসি জমা দেওয়া হয়নি বলে উল্লেখ করেছে সিএজি। হিসাব অনুযায়ী ব্যর্থতায় 3 নম্বরে রয়েছে রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তর। তাদের বকেয়া রয়েছে 48টি ইউটিলাইজেশন সার্টিফিকেট, যার মধ্যে জড়িত রয়েছে 164 কোটি 43 লক্ষ টাকার খরচ। অর্থের মাপকাঠিতে ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদানে ব্যর্থ 8টি দপ্তরের মধ্যে ক্রমান্বয়ে নিচের দিকে রয়েছে শিক্ষা দপ্তর, রাজস্ব দপ্তর, স্বাস্থ্য দপ্তর, সমাজ শিক্ষা দপ্তর এবং পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তর। বকেয়া ইউটিলাইজেশন সার্টিফিকেট সংখ্যার দিক দিয়ে 1 নম্বরে রয়েছে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর। এক্ষেত্রে 269টি ইউটিলাইজেশন সার্টিফিকেট এখনো জমা দেয়নি দপ্তর। এরপরেই আছে রাজস্ব দপ্তর, তাদের বকেয়া রয়েছে 247টি ইউটিলাইজেশন সার্টিফিকেট। ইউটিলাইজেশন সার্টিফিকেট দাখিল করতে না পারা মানে বছরের পর বছর কিভাবে তহবিল খরচ হচ্ছে তা দেখাতে ব্যর্থ কর্তৃপক্ষ। যে উদ্দেশ্যে অর্থ প্রদান করা হয়েছিল সেই উদ্দেশ্য সাধিত হয়েছে এমন কোনো নিশ্চয়তা নাই বলে মন্তব্য করেছে সিএজি। ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না করা সরকারি অর্থ আত্মসাতের ঝুঁকিতে পরিপূর্ণ, তাই এটা অপরিহার্য যে এ বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দিষ্ট সময়ের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে দায়বদ্ধ ও বাধ্য করুক সরকার বলেও রিপোর্ট উল্লেখ করেছে সিএজি। ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদানে বিলম্ব কেন্দ্রীয় সরকারের পরবর্তী অনুদানে প্রভাব ফেলবে এবং কেন্দ্র ফান্ড আটকে দিলে স্থানীয় সংস্থাগুলোর কাজকর্ম আটকা পড়ে যাবে বলে কড়া প্রতিক্রিয়া দিয়েছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কমরেড হেজাব ইবাদত সিং এর 128তম জন্মদিবস পালন উপলক্ষে সোমবার সকালে ধলেশ্বর কালীবাড়িস্থিত তার মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয় সিপিআইএম রাজ্য পরিষদের উদ্যোগে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর যুধিষ্ঠির দাস, সিপিআইএম সম্পাদক সহ অন্যান্যরা। কমরেড হেজাম ইবাদত সিং এর
কর্মজীবন সম্পর্কে বলতে গিয়ে মণিপুরী সাহিত্য পরিষদের একজন নেতা বলেন যে মণিপুরে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা হিসেবে তার অবদান অনস্বীকার্য ছিল। আমরা 30 সেপ্টেম্বর কমরেড হিরাম জগৎ সিংয়ের 158তম বার্ষিকী পালন করতে এসেছি। আজকের দিনে ওনাকে আমরা স্মরণ করি। উনি মণিপুরে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে মণিপুরকে উচ্চ আসনে গিয়েছিলেন। ওনার বৃহৎ কর্মময় প্রচুর গল্প আছে, আমরা আজকে সেখানে যাব না। বন্যায় ক্ষতিগ্রস্তদের দিতে হবে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা। এই সংক্রান্ত দাবি দেওয়া নিয়ে সোমবার বিশালগড় ও মোহনপুর ডেপুটেশন দিল কংগ্রেস দল। 7 দফা দাবি নিয়ে বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে ডেপুটেশন দিল কংগ্রেস। দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়দীপ বর্মন সহ অন্যান্যরা। বন্যায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত আর্থিক সহায়তা এবং পুনর্বাসন দিতে হবে সার্ভে করে সেই রিপোর্ট অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষক ও অন্যান্য শ্রমজীবী অংশের মানুষকে দিতে হবে আর্থিক প্যাকেজ। এরকম 7টি দাবি নিয়ে কংগ্রেস ডেপুটেশন দিয়েছে বলে জানান কংগ্রেস নেতা জয়দীপ বর্মন। অভিযোগ করে তিনি বলেন, এত বড় বিপর্যয়ের পরেও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কোনো ধরনের বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার। বিশালগড় মহকুমায় বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তরা কোনো ধরনের আর্থিক সহায়তা পায়নি বলেও দাবি করেন তিনি। তাদের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা, তার সঙ্গে পুনর্বাসন, যাদের বাড়িঘর সম্পূর্ণ বন্যার জলে ধুয়ে মুছে গেছে তাদের জন্য যথাযথ পরিমাণে তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। একইভাবে মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে ডেপুটেশন দেন কংগ্রেস নেতা কর্মীরা। 7 দফা দাবি নিয়ে দেওয়া হয় ডেপুটেশন, যার মধ্যে মূল দাবি হলো বন্যায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত আর্থিক সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করা। সাহায্য দেওয়া, সমস্ত প্রকার দলবাজির ঊর্ধ্বে উঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য সংক্রান্ত দাবি নিয়ে আগেই মহকুমা ভিত্তিক কর্মসূচির ঘোষণা দিয়েছিল প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায়নি সরকারি সাহায্য। মূলত এই দাবি নিয়েই প্রদেশ কংগ্রেসের এই ময়দানি কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির। ফিরছে বিরতির পর চোখ রাখুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। আবারও চোখ রাখছি সংবাদে। আবারও চুরিকাণ্ডে বড় সফলতা অর্জন করলো এনসিসি থানার পুলিশ। চুরি যাওয়া 12 দিনের মাথায় উদ্ধার স্বর্ণালংকার। তদন্তের পর ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান এনসিসি থানার ওসি। কিছুদিন আগে আগরতলার খেজুর বাগান এলাকার আয়েশা খাতুন তার বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি যাওয়া হয়েছে বলে এনসিসি থানায় অভিযোগ দায়ের করেন। সেই মোতাবেক তদন্ত করতে গিয়ে পুলিশ স্বর্ণালংকার চুরির সঙ্গে যুক্ত সন্দেহে 2 জন চোরকে গ্রেফতার করে ও তাদের অভিযোগের ভিত্তিতে আরও 2 জনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী সময়ে যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে তারা স্বর্ণালংকার ব্যবসায়ী বলে জানা যায়। এনসিসি থানার ওসি সংবাদ মাধ্যমকে জানান যে আয়েশা খাতুনের অভিযোগের ভিত্তিতে স্বর্ণালংকার চুরির সঙ্গে যুক্ত যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে মোট 3টি নেকলেস ও একটি আংটি উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক 2.5 লক্ষাধিক টাকা হবে বলেও তিনি জানিয়েছেন। আয়েশা খাতুন নামে একজন লোক আমাদের কাছে একটা অভিযোগ করেন যে গত 12 তারিখ ওনার ঘর থেকে কে বা কাহারা ঘরে ঢুকে স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছেন। সেইবার আমরা একটা অভিযোগ দায়ের উপরে আমরা কমপ্লেন এফআইআর শুরু করি এবং ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলীয় কর্মসূচি পালন করার সময় মোহনপুরে আক্রান্ত ও রক্তাক্ত হয়েছেন বেশ কয়েকজন কংগ্রেস কর্মী। সোমবার বিজেপিকে নিশানা করে এই অভিযোগ
করেন দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণের দাবি নিয়ে এদিন রাজ্যের বিভিন্ন মহকুমায় মাঠে নামে প্রদেশ কংগ্রেস। রাজধানী আগরতলা সহ বিভিন্ন জায়গায় মহকুমা শাসকের কাছে সংশ্লিষ্ট দাবি নিয়ে স্মারকলিপি দেন কংগ্রেস নেতা কর্মীরা। এই কর্মসূচিতেই মোহনপুর কংগ্রেস কর্মীরা আক্রান্ত ও রক্তাক্ত হয়েছেন বলে অভিযোগ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এসডিএম এর কক্ষের ভেতরেই কংগ্রেস কর্মীদের উপর হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি। হামলার জন্য বিজেপিকেই দায়ী করেন বিধায়ক। এই হামলায় বেশ কয়েকজন কংগ্রেস কর্মী আহত ও রক্তাক্ত হয়েছেন বলে ক্ষোভের সঙ্গে অভিযোগ করেন তিনি। এই আক্রমণকে ফেসিবাদী আক্রমণের সঙ্গে তুলনা করেন বরিষ্ঠ কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। আজকে মোহনপুর এসডিএম এর কক্ষের ভেতরে আমাদের কংগ্রেস কর্মীরা তাদের শরীর থেকে রক্ত ঝরেছে, 8-9 জন ইনজিওর্ড। উল্লেখ্য, মোহনপুরে ওই দিন মহকুমা শাসক অফিসে 7 দফা দাবি নিয়ে স্মারকলিপি দেন কংগ্রেস নেতা কর্মীরা। বন্যায় আর্থিক সাহায্য নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্য সরকারকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বন্যার পর কেন্দ্রীয় সরকার রাজ্যকে 1 টাকাও আর্থিক সহায়তা করেনি বলেই অভিযোগ করেন তিনি। রাজ্যের মানুষের স্বার্থ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার উদাস ও নীরব ভূমিকা পালন করছে বলেই সংশ্লিষ্ট কর্মসূচি থেকে অভিযোগ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সোমবার সুকান্ত একাডেমিতে সমস্ত এসটি হোস্টেলের ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া সামগ্রী ও কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সরকার পরিচালিত এসটি হোস্টেলের ছাত্রছাত্রীদের মধ্যে মোট 45 জন কৃতি ছাত্রছাত্রীকে পুরস্কার বিতরণের পাশাপাশি মোট 164টি হোস্টেলে খেলার সামগ্রীও বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, আদিবাসী কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস সহ অন্যান্যরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, সব মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ। আজকে যে প্রোগ্রামটা হচ্ছে ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, স্পোর্টস আইটেম দেওয়া হবে বিভিন্ন হোস্টেলে। টোটাল হোস্টেল, বয়েজ হোস্টেল 101টা আর গার্লস হোস্টেল 63টা, টোটাল 164 হোস্টেলকে আইটেম দেওয়া হবে, স্পোর্টস আইটেম দেওয়া হবে, খেলার সরঞ্জাম দেওয়া হবে এবং এর মধ্যে অ্যাওয়ার্ড সার্টিফিকেট দেওয়া হবে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।